পরবর্তীতে পরবর্তীতে আপনি বাসায় সময় না দিলেও ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন, ক্লাসটা বুঝতে পারবেন। ক্লাসের টাইমটুক আমাকে মন প্রাণ আমার কান আমার দিকে দিতে হবে। তো বলা হচ্ছে যে সে কঠিন পরিস্থিতিতেও সত্য কথা বলার সাহস করে। এখানে একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব, হি ডেয়ার্স টু স্পিক দ্য ট্রুথ ইভেন ইন ডিফিকাল্ট সিচুয়েশন। সে কঠিন পরিস্থিতিতেও সত্য কথা বলার সাহস করে। এখানে নেগেটিভ করেন, সে কঠিন পরিস্থিতিতেও সত্য কথা বলার সাহস করে না। হি ডাজ নট, এই যে দেখেন আমি যদি বলি সে ভাত খায়, হি ইটস রাইস, সে ভাত খায় না, সে ভাত খায় না, হি ডাজ নট ইট রাইস। এখানেও ঠিক একই নিয়মে করা হয়েছে। হি ডাজ নট ডেয়ার টু স্পিক দ্য ট্রুথ ইভেন ইন ডিফিকাল্ট সিচুয়েশন। তাহলে আমরা ডেয়ার টু এর একটা ব্যবহার দেখলাম, আমরা নিড টু এর একটা ব্যবহার দেখলাম। এরপর দেখব হ্যাভ টু। দেখেন, কথা বলতে গেলে এই ব্যবহারগুলা ছাড়া আমরা কিন্তু সব বাক্য তৈরি করতে পারি না। আমাদের অর্গান, বডিতে অনেকগুলো অর্গান রয়েছে, মাথা, চুল, নখ, চোখ, দাঁত, তাই না? অনেক কিছু। এক একটার গুরুত্ব এক এক রকম। কারো মাথায় যদি চুল না থাকে, লোকটা কিন্তু বেঁচে থাকবে, কিন্তু দেখতে একটু খারাপ লাগে। এখানেও ঠিক তাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজে গ্রামার আইটেমের প্রত্যেকটা গ্রামার আপনাকে জানতে হবে, কিন্তু এর ভিতরে মেইন কিছু অংশ থাকে। কোনো মানুষের ভিতরে সোল যদি না থাকে, আত্মা যেটাকে বলা হয় রুহু, তাহলে মানুষটা কিন্তু ডেড বলে পরিগণিত হবে। এখানেও কিন্তু এই ভার্ব হচ্ছে একটা বাক্যের প্রাণ। টেন্স ইজ কল্ড, টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভার্ব ইজ কল্ড দ্য সোল অফ এ সেন্টেন্স। খুব ভালো করে মনে রাখবেন। তো এখানে কি বলা হচ্ছে? পজিটিভ বলছে, দেখেন, আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। আমাকে কালকের মধ্যে এই কাজটি শেষ করতে হবে। কি বলছে? আমাকে কালকের মধ্যে এই কাজটি শেষ করতে হবে। আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। আমাকে কালকের মধ্যে এই কাজ শেষ করতে হবে। নেগেটিভ কি বলছে? আই হ্যাভ নট টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। আমাকে কালকের মধ্যে এই কাজটি শেষ করতে হবে না। তাহলে এখানে আমরা কিসের ব্যবহার দেখলাম? হ্যাভ টু। এটা কখন ব্যবহার করব? বাধ্যবাধকতা বা যখন কর্তব্য বুঝাবে, তখন হ্যাভ টু ব্যবহার করতে হবে। কিসের ব্যবহার করতে হবে? হ্যাভ টু। আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। আমাকে কালকের মধ্যে এই কাজ শেষ করতে হবে। আই হ্যাভ নট টু, দেখেন, আই হ্যাভ নট টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। আমাকে কালকের মধ্যে এই কাজটি শেষ করতে হবে না। ইউজ টু এর একটা ব্যবহার দেয়। দেখেন, ইউজ না, কিন্তু এখানে একটা ড বা একটা ডি সাউন্ড আসবে। সেটা কেমন হবে? ইউজড টু, ইউজড টু। আমাদের প্রোনাউন্সিয়েশনটা খুব সুন্দর করতে হবে। যারা আইএলটিএস দিতে যাচ্ছেন বা যারা বিদেশে যাওয়ার জন্য ফরেন কান্ট্রিতে, ফার্স্ট ওয়ার্ল্ড, ডেভেলপড ওয়ার্ল্ডে যেতে চাচ্ছেন, ইংল্যান্ড, আমেরিকা, অবশ্যই আপনাকে প্রোনাউন্সিয়েশন ঠিক করতে হবে। ইউএস ইডি, ইউজড টু, অতীতের অভ্যাস বা অবস্থা বোঝাতে, অতীতকালের নিয়মিত অভ্যাস বা অবস্থা বোঝাতে ইউজড টু ব্যবহার করা হয়। কিসের ব্যবহার করা হয়? ইউজড টু ব্যবহার করা হয় অতীতকালের নিয়মিত অভ্যাস। আমি প্রতিদিন একটি ডিম খেতাম, আমি প্রতিদিন নদীতে গোসল করতাম, আমি প্রতিদিন নদীতে সাঁতার কাটতাম। এই যে বাক্য, অতীতের নিয়মিত অভ্যাস। এই যে দেখেন, সে ছোটবেলায় ক্রিকেট খেলতো। কি বলছে? সে ছোটবেলায় ক্রিকেট খেলতো। আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন, চলে যাবেন না প্লিজ। ক্লাসের শেষের দিকে আমি আপনাদেরকে দিয়ে, সোহাগ স্যার যেভাবে ওরাল প্র্যাকটিস করায়, আমি আপনাদেরকে দিয়ে ল্যাঙ্গুয়েজটা মানে ডিরেক্ট প্র্যাকটিস করাবো, কিভাবে কথা বলতে হয়, নিজে নিজে কিভাবে চর্চা করবেন। এই যে দেখেন, ল্যাঙ্গুয়েজ ড্রিল করাবো আপনাদেরকে। হ্যাঁ, বলছে সে একটি ছবি আঁকবে। এর উপরে একটা দেখি প্রেজেন্ট টেন্স দিয়ে, দেখেন, সে একটি চিঠি লিখেছিল, সে একটি চিঠি লেখে, সে একটি চিঠি লেখে না। সে কি একটি চিঠি লেখে? ইন্টারোগেটিভ। সে কি একটি চিঠি লেখে না? এটা কি? নেগেটিভ ইন্টারোগেটিভ। সে কখন একটি চিঠি লেখে? দেখেন, এখানে একটা ওয়াই চলে আসবে। কখন, ওয়েন, কখন। তাহলে এই ধরনের বাক্যগুলো, সে কখন চিঠি লেখে না, সে কেন চিঠি লেখে, আমরা যদি এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করতে পারি, আমাদের মনের প্রত্যেকের যে বাসনা ইংরেজিতে কথা বলবো, সেটা পূর্ণ হবে। সেটা আমরা পারবো। তো এটা ক্লাসের শেষের দিকে করাবো, সবাই কাইন্ডলি ধৈর্য ধরে একটু থাকবেন। দেখেন, এরপর কি বলা হচ্ছে? এরপর বলা হচ্ছে, এরপর বলা হচ্ছে সে ছোটবেলায় ক্রিকেট খেলতো। হি ইউজড টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং। নেগেটিভ কি হবে? হি ইউজড নট টু। এই ইউজের সঙ্গে নট ব্যবহার করতে হবে। হি ইউজড নট টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং।
সে ছোটবেলায় ক্রিকেট খেলতো না। হি ডিড নট ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং। হি ডিড নট ইউজ টু, দেখেন যেহেতু পাস্ট টেন্স, আমরা জানি পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে ডিড নট ব্যবহার করা হয়। যেমন আই এট রাইস, সবাই মন দিয়ে আমরা শুনবো, হিয়ার ইউ ক্যান সি, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করি, তখন এখানে একটা ডিড নট ব্যবহার করতে হবে। আই ডিড নট ইট রাইস, আই ডিড নট ইট রাইস। দেখেন আই ইট রাইস, আমি ভাত খাই, মন দিয়ে শুনবো আমরা সবাই, আই ইট রাইস, আমি ভাত খাই। আর আমি ভাত খাই না বর্তমান কালের একটা নেগেটিভ, এটা কি হবে, আই ডু নট ইট রাইস। যখন এই বাক্যটাকে ইটকে আমি এট করে দিব, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আর আমি ভাত খেয়েছিলাম না, এটা বলা যায় না, বলতে হবে আমি ভাত খাইনি। তখন কি হবে, আই ডিড নট ইট রাইস, আই ডিড নট ইট রাইস। মনে রাখবেন। তো এখানেও বলা হচ্ছে হি ইউজড নট টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং। আরেকটা বলছে হি ডিড নট ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং, সে ছোটবেলায় ক্রিকেট খেলতো না। সেমি মডাল অক্সিলারি ভার্বের বৈশিষ্ট্য, সেমি মডাল অক্সিলারি ভার্বের বৈশিষ্ট্য একটু লক্ষ্য করবেন প্লিজ। এখানে আমি একটা বিষয় আপনাদেরকে একটু দেখাতে চাই, সেই বিষয়টা কেমন একটু লক্ষ্য করবেন যে এর ডেফিনেশনটা কেমন হতে পারে। আমরা যে যে বারবার বলছি যে সেমি মডাল অক্সিলারি ভার্ব, আসলে সেমি মডালটা কিভাবে হয়, এটা কিভাবে কাজ করে। সেমি মডালের একটা ডেফিনেশন কিন্তু আমরা এখানে একটু দেখব। মডাল এবং সেমি মডাল আমরা সবকিছুর সংজ্ঞা জানবো, তাই না? তো এখানে সেমি মডাল ভার্বগুলা কেমন হয়, দেখেন সেমি মডাল অক্সিলারি ভার্বটা বলছে যে সকল অক্সিলারি ভার্ব মডাল অক্সিলারি ভার্বের মতো কাজ করে সেইগুলাকে সেমি মডাল অক্সিলারি ভার্ব বলে। সেমি মানে হচ্ছে অর্ধেক, এরা অর্ধেক মডালের মতো কাজ করবে, আবার অর্ধেক সাধারণ ভার্বের মতো কাজ করবে। কেমন, দেখেন আই নিড টু গো নাও, আই নিড টু গো নাও, এটা বলে আমরা যদি এভাবে বলি আই গো নাও, আমি এখন যাই, অথবা আই এম গোয়িং নাও, এটা বললেও হবে। তো এখানে একটু পরিবর্তন করা হচ্ছে। পরিবর্তনটা কিভাবে, বলছে যে আই নিড টু গো নাও, শুধু এখানে একটা অতিরিক্ত নিড ব্যবহার করেছি। টুটা কিন্তু হচ্ছে মূলত প্রেপোজিশন। টু মূলত কি হবে, প্রেপোজিশন। মেইন ভার্বের মতো অনেক ব্যবহার নিড টু বা হ্যাভ টু এর পরে সাধারণত ভার্বের মতো ইনফিনিটিভ টু প্লাস ভার্ব ব্যবহৃত হয়। উদাহরণ, আই নিড টু গো নাও, আমার এখন যাওয়া প্রয়োজন। দেখেন এখানে কি বলছে যে মেইন ভার্বের মতো ব্যবহৃত হয়। মডাল অক্সিলারি ভার্বের মতো ব্যবহার করা হয় ডেয়ার এবং নিড। কিছু কিছু ক্ষেত্রে মডাল অক্সিলারি ভার্বের মতো সরাসরি ভার্ব হিসাবে বসতে পারে। খুব দারুণ একটা কথা বলেছে এখানে। কি বলা হচ্ছে, বলা হচ্ছে ডেয়ার এবং নিড। এই নিড মানে প্রয়োজন হওয়া বা প্রয়োজন করা, আর ডেয়ার মানে সাহস করা। তাই বলছে ডেয়ার এবং নিড কিছু ক্ষেত্রে মডাল অক্সিলারি এর মতো সরাসরি ভার্বে ব্যবহৃত হতে পারে। যেমন হি নিড নট অ্যাপোলোজাই, তার ক্ষমা চাওয়ার দরকার নেই। দেখেন এই নিড কিন্তু এখানে তখন আর সেমি মডাল থাকলো না, এখানে কিন্তু ডিরেক্ট একটা মডাল বলতে পারেন বা একটা মেইন ভার্বের মতো বলতে পারেন। এগুলা কিন্তু সরাসরি ভার্ব হিসাবে এখানে বসেছে। এই বাক্যে এই যে হি নিড নট অ্যাপোলোজাই, তার ক্ষমা চাওয়ার দরকার নেই, এখানে এই নিডটা কিন্তু একটা মেইন ভার্ব। মন দিয়ে দেখবেন। কখনো কখনো দেখেন এখানে আমি যদি একটা বাক্য লিখে থাকি, বাক্য লিখলাম হচ্ছে, একটু খেয়াল করবেন সবাই, আই অ্যাম, আই অ্যাম ই এ টি আই এন জি, আই অ্যাম ইটিং রাইস, আর আই সি ই, একটা বাক্য লিখলাম। আরেকটা বাক্য লিখবো, আই অ্যাম এ এস টি ইউ ডি ই এন টি। আচ্ছা দেখেন এখানে দুইটা বাক্য লিখেছি, একটু খেয়াল করব আমরা সবাই। দুইটা বাক্য কি কি, আই অ্যাম ইটিং রাইস আর আই অ্যাম এ স্টুডেন্ট। এখানে দুইটা ভার্ব, প্রথম বাক্যে অ্যাম একটা ভার্ব, ইটিং একটা ভার্ব। কিন্তু এখানে অ্যাম ভার্বটা হচ্ছে সাহায্যকারী, ইটিংটা হচ্ছে মেইন ভার্ব। তো এই সাহায্যকারী ভার্বটা পরের বাক্যে আবার মেইন ভার্ব হয়ে গেল। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানেও কিন্তু এই নিডটা হচ্ছে মেইন ভার্ব। আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আপনারা আমাকে কেউ ভাইয়া বলছেন, কেউ স্যার বলছেন। আমি যখন বাসায় ফিরবো, আমার সন্তান আমাকে আব্বু বলে ডাকছে। আমি যখন, কেউ আমাকে মামা বলছে, কেউ আঙ্কেল বলছে, কেউ কাকা বলছে, কেউ ব্রাদার বলছে, অন্য নামেও আমাকে ডাকছে। তো আসলে ব্যক্তি কিন্তু আমি একই। তো একটা ভার্ব সে বিভিন্ন নামে, বিভিন্ন ধামে, বিভিন্ন জায়গায় বসতে পারে। টেন্সের ব্যবহারে সেমি মডাল ভার্বগুলোর সাথে টেন্স অনুযায়ী পরিবর্তন হয়।
যেমন আই হ্যাড টু লিভ আর্লি ইয়েস্টারডে, আমাকে গতকাল একটু তাড়াতাড়ি বের হতে হয়েছিল। তাহলে এখানে হ্যাভ টু এর পরিবর্তে আমরা হ্যাড টু ব্যবহার করেছি, অর্থাৎ আমরা বলতে পারি যে সেমি মডাল ভার্বগুলোর সাথে টেন্স অনুযায়ী এটা পরিবর্তন হয়। সেমি মডাল অক্সিলারি ভার্বগুলো বিশেষ পরিস্থিতিতে মডাল অক্সিলারি ভার্ব এবং সাধারণত ভার্বের ভূমিকা পালন করে থাকে। এগুলো সঠিক ব্যবহার ইংরেজি ভাষায় বিভিন্ন জটিল প্রকাশকে সহজ করে দেয়। দেখেন, এই ক্লাসটা আমি আবারও বলছি খুব ভালোভাবে করেন। আমি যখন এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করাবো, এখানে আমি একটু তার নমুনা দেখাই। ইউজ অফ এম টু ইজ টু আর টু, পাস্ট টেন্সে কি হবে? অস টু এবং ওয়ার টু। পাস্ট টেন্সে কি হবে? অস টু হবে এবং ওয়ার টু হবে। একটা নমুনা একটু দেখাই। দেখেন, এই যে বলছে সাবজেক্টকে বর্তমান কালে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয় এমন বুঝালে এম টু ইজ টু আর টু হয়। যেমন এই যে রুমাকে প্রত্যহ রান্না করতে হয়, আমাকে প্রত্যহ অফিসে যেতে হয়, আমাকে প্রত্যহ কাজটি করতে হয়। এই যে তারপর এখানে বলছে রুমাকে কি ভাত রান্না করতে হয় না? অর্থাৎ সাবজেক্টকে কোনো কিছু সাধারণভাবে করতে হয়। তাহলে এগুলো আমরা কিসের মাধ্যমে পাচ্ছি? গ্রামারের কোন আইটেমের ভিতরে পাচ্ছি? এগুলা পাচ্ছি আমরা সেমি মডাল অক্সিলারি ভার্ব। এইবার দেখেন, আমি যখন ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করতে যাব তখনও কিন্তু এই সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার চলে আসছে। এই যে দেখেন, বলছে এই যে তাকে একটি গাড়ি চালাতে হয়, এইটা কিন্তু আপনাকে এখানে সেমি মডাল ছাড়া আপনি করতে পারবেন না। অর্থাৎ এখানে সাবজেক্টের পরে এম টু, ইজ টু, আর টু, তো যে কোনো একটা দিতে হবে। সাবজেক্ট হি হলে হি ইজ টু, আই হলে আই অ্যাম টু। আমাকে একটি গাড়ি চালাতে হয়, আই অ্যাম টু ড্রাইভ এ কার। একটু ভেবে দেখেন তো, এই সেমি মডালকে বাদ দিয়ে আপনি কোনোভাবে কি এই বাক্যগুলো করতে পারবেন? আমার মনে হয় পারবেন না। তো এই জন্য আমরা আজকের এই যে ক্লাসটা খুব গুরুত্ব সহকারে করব। ইউজ অফ এম টু, ইজ টু, আর টু, অস টু, ওয়ার টু। আপনি যতই কম জানেন, ইংলিশে যতই দুর্বল থাকেন, এই ক্লাসগুলো করলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। অবশ্যই পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি পারবেন। কিন্তু আপনাকে মন দিয়ে ক্লাসটা করতে হবে। এখানে আমরা কি শিখছি আজকে? সেমি মডাল অক্সিলারি ভার্ব। প্লিজ কেউ লিভ নিয়ে চলে যাবেন না, একটু কষ্ট করে থাকবেন, দেখবেন আপনার উপকার হবে। আমাকে শুনতে পারছেন সবাই ভালোভাবে? আচ্ছা, ক্লাস শেষে প্রশ্ন করার, হ্যাঁ ক্লাস শেষে প্রশ্ন নিব, প্রশ্ন করার সুযোগ থাকবে, আমি আমার নাম্বারও দিয়ে দিব, কথা বলতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখেন, সোহাগ স্যার এবং আমরা অনেক দায়িত্ব নিয়ে পড়িয়ে থাকি, এটা তো বলার অপেক্ষা রাখে না, ওগুলো ও কথাগুলো পরে বলবো। তো এখানে মনে রাখবেন যে কি বলছে, যে ইউজ অফ এম টু, ইজ টু, আর টু, অস টু, ওয়ার টু। কি বলছে? সাবজেক্টকে সাধারণভাবে বর্তমানকালে কোনো কিছু করতে হয়, ক্রিয়ার সঙ্গে তে থাকে, তে যুক্ত হয়, তয়কারে তে। আমাকে যেতে হয়, আমাকে খেতে হয়, রহিমকে প্রতিদিন 5 ঘন্টা পরিশ্রম করতে হয়। এই যে করতে, খেতে, যেতে, উঠতে, বসতে, শুইতে, এগুলো হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্বের ভিতরে এম টু, ইজ টু, আর টু এর ব্যবহার। নিম্নে এই ধরনের বাক্যের ইংরেজি করার জন্য স্ট্রাকচার দেওয়া হলো। সাবজেক্ট প্লাস এম টু, ইজ টু, আর টু প্লাস ভার্বের বেস ফর্ম। রুমাকে প্রত্যহ রান্না করতে হয়, রুমা ইজ টু কুক রাইস ডেইলি, রুমা ইজ টু কুক রাইস ডেইলি। রহিমকে প্রত্যহ অফিসে যেতে হয়, প্রত্যহ মানে হচ্ছে প্রতিদিন। রহিম ইজ টু গো টু অফিস এভরি ডে। কি হবে? রহিম ইজ টু গো টু অফিস এভরি ডে। ছাত্রদেরকে প্রচুর অধ্যয়ন করতে হয়, এখানে সাবজেক্ট কি? ছাত্রদেরকে। তো বলেছে সাবজেক্ট বা কর্তাকে সাধারণভাবে বর্তমানকালে কোনো কিছু করতে হয়, সেক্ষেত্রে আপনাকে এম টু, ইজ টু, আর টু ব্যবহার করতে হবে। ছাত্রদেরকে প্রচুর অধ্যয়ন করতে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। এরূপ বাক্যকে যখন না বোধক বা নেগেটিভ করা হবে তখন কি করতে হবে? তখন আমাদের এই বাক্যগুলো সাবজেক্টের পরে এম নট টু, ইজ নট টু, আর নট টু। দেখেন, আমি কিন্তু আপনাদেরকে একেবারে স্লোলি কথা বলে খুব প্রাইমারি লেভেলে যেভাবে শেখানো হয় সেভাবে দেখাচ্ছি। আমার ক্লাস যদি কেউ মন দিয়ে করে, বাসায় পরবর্তীতে না পড়লেও চলবে। নেগেটিভ করতে গেলে অ্যাম নট টু, ইজ নট টু, আর নট টু, এই অক্সিলারি ভার্বের পরে নট দিতে হয়। এখানে আমি নতুন আরেকটা বাক্য আপনাদেরকে একটু লিখে দেখাই। হেয়ার ইউ ক্যান সি, জাস্ট ওয়েট। দেখেন, এখানে একটা বাক্য আমি লিখলাম, বাক্যটা লিখলাম হচ্ছে আই am a student, আই এম এ স্টুডেন্ট, একটা বাক্য লিখেছি তাই না? সূত্রটা দেখবেন, এটা খুবই ইজি এবং এখান থেকে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। বলা হচ্ছে স্পোকেন ইংলিশটা এই জন্য সহজ, একটা রুল শিখলে সেখান থেকে শত শত হাজার হাজার বাক্য তৈরি করা যায়। আই এম এ স্টুডেন্ট,
এই বাক্যটাকে আমরা যদি নট করতে চাই, আপনারা সবাই জানেন এই যে একটা ভার্ব রয়েছে অ্যাম, এই ভার্বগুলোকে কি ভার্ব বলে জানেন? এগুলোকে বলা হচ্ছে বি ভার্বের সমগোত্রীয় ভার্ব। এই অ্যামটা এসেছে বি ভার্ব থেকে জন্ম নিয়েছে। অ্যাম, ইজ, আর, অজ, ওয়ার, বি, বিন, বিং। হ্যাঁ, বি ভার্বের ভিতরে 8 প্রকার জিনিস লুকিয়ে থাকে। তো এই যে বলছে আই অ্যাম এ স্টুডেন্ট, কোন বাক্যে যদি বি ভার্ব থাকে বা অক্সিলারি ভার্ব থাকে, মনে রাখবেন বি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব, ওই বাক্যগুলোকে নেগেটিভ করতে গেলে ওই বি ভার্বের পরে বা অক্সিলারি ভার্বের পরে নট যুক্ত করতে হয়। আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম নট এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র নই। এখানেও ঠিক দেখেন, রুমাকে রান্না করতে হয় না। আগের বাক্যটা কি বলেছিলাম? রুমাকে প্রত্যহ রান্না করতে হয়। আর এখানে কি বলছি? রুমাকে প্রত্যহ রান্না করতে হয় না। রুমা ইজ নট টু কুক রাইস, এই ইজ এর পরে শুধু নট দিতে হবে, যেমনটি আমি নিচেই করে দেখিয়েছি। এই অ্যাম এর পরে এখানে নট যুক্ত করেছি। এখানে কি করেছি? নট যুক্ত করেছি। আই অ্যাম নট এ স্টুডেন্ট। রুমা ইজ নট টু কুক রাইস। রহিমকে অফিসে যেতে হয় না। রহিম ইজ নট টু গো টু অফিস। ছাত্রদেরকে প্রচুর অধ্যয়ন করতে হয় না। স্টুডেন্টস আর নট টু স্টাডি মাস। কি হবে? স্টুডেন্টস আর নট টু স্টাডি মাস। ছাত্রদেরকে প্রচুর অধ্যয়ন করতে হয় না। এরূপ বাক্যকে যখন প্রশ্নবোধক করব, আমরা দুইটা বিষয় শিখে এসেছি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। এখন আমরা দেখব ইন্টারোগেটিভ। এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। আপনারা যদি মন দিয়ে দেখেন, মন দিয়ে দেখতে হবে, চোখ দিয়ে দেখলে হবে না, তবেই কিন্তু ক্লাসটা ইজি মনে হবে। 3 মাস ক্লাস করে অনেকে ফ্লুয়েন্টলি কথা বলা শিখে যায়, আবার 3 মাস ক্লাস করে অনেকে ফোন দিয়ে বলে স্যার কি শিখালেন, কিছু শিখতে পারলাম না। এখানে দোষ কি আমার নাকি দোষ ছাত্রছাত্রীদের? এটা বুঝতে হবে। পানি, ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন। এটা যে পাত্রে রাখবেন সেই পাত্রের রং ধারণ করবে। টিচার কিন্তু কষ্ট করে মন দিয়ে পড়িয়ে যাচ্ছে। আপনি হয়তো রেগুলার ক্লাস করছেন না, আপনি হয়তো মন দিয়ে শুনছেন না, দুর্বলতাটা আপনার থেকে যাবে। সো এভরিওয়ান বি অ্যাটেন্টিভ অ্যান্ড এনজয় দ্য ক্লাস। এরূপ বাক্য যখন প্রশ্নবোধক ইন্টারোগেটিভ হয়, তখন স্ট্রাকচারটি নিম্নরূপ হয়। কেমন হয়? অ্যাম টু, ইজ টু, আর টু। ভালো করে লক্ষ্য করব আমরা। অ্যাম, ইজ, আর প্লাস সাবজেক্ট প্লাস টু প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা এক্সাম্পল দেখলে সব আমাদের মনে থাকবে। রুমাকে কি ভাত রান্না করতে হয়? তাহলে কি আসবে? ইজ রুমা টু কুক রাইস? অনেকে এভাবে বলে থাকেন, ইজ টু, ইজ টু রুমা কুক রাইস। বাক্যটা এভাবে ভুল হবে। সঠিক হবে এই অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট দিতে হবে। ইজ এর পরে রুমা দিয়েছি, ইজ টু কুক রুমা, এভাবে হবে না। ইজ রুমা টু কুক রাইস, ইজ রুমা টু গো টু স্কুল, ইজ রুমা টু রিড বুক, ইজ রুমা টু সিং এ সং। রুমাকে কি ভাত রান্না করতে হয়? ইজ রুমা টু কুক রাইস, এখানে যদি এভরিডে থাকতো প্রতিদিন, এখানে আপনি লিখতে পারতেন ইজ রুমা টু কুক রাইস এভরিডে। রহিমকে কি অফিসে যেতে হয়? ইজ রহিম টু গো টু অফিস। এই ধরনের কথা। দেখেন আমি তো কথা বলে যাচ্ছি, আপনাদের কি কাজ হচ্ছে? আপনাদের কাজ হবে, আমি একটু পরে আনমিউট করব ক্লাসের শেষের দিকে, আপনাদেরকে দিয়ে এখান থেকে আমি কথা বলাবো। এখান থেকে আপনাদেরকে বাক্যগুলো নিজেরা বলবেন, আমি শুনবো। এর জন্য এখন কিন্তু ট্রেনিং পিরিয়ড চলছে, মন দিয়ে শুনবেন। আরেকটা বিষয় দেখেন, ল্যাঙ্গুয়েজটা কিন্তু প্র্যাকটিক্যালি শিখতে হয়। বাংলাদেশে অনেক মানুষ রয়েছে নিরক্ষর, অক্ষর জ্ঞানহীন, তারপরেও কিন্তু তারা সুন্দর করে সাবলীল ভাবে বাংলায় কথা বলছে। ইংল্যান্ড আমেরিকাতেও কিন্তু অনেক মানুষ রয়েছে যারা কোনোদিন স্কুল কলেজে যায়নি, তারাও কিন্তু ইংরেজিতে কথা বলছে। কিভাবে জানেন? ল্যাঙ্গুয়েজটা হচ্ছে দুইটা বিষয়, এখানে 4টা ল্যাঙ্গুয়েজ, 4টা স্কিল রয়েছে। রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল, স্পিকিং স্কিল। তো কেউ যদি স্পিকিং করে এবং লিসনিং করে, সে গ্রামার না শিখেও কথা বলতে পারে। ওই যে বললাম, বাংলাদেশে অনেক নিরক্ষর ব্যক্তি আছে না, তারা কিন্তু অক্ষর চেনে না, টিপ সই দেয়, নিজের নামটাও সই করতে পারে না। তো তারা যদি কথা বলতে পারে, কেন আমরা পারবো না? তো আমাদেরকে প্রচুর পরিমাণে স্পিকিং করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। প্র্যাকটিস, 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 প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এটা মনে রাখতে হবে। অভ্যাসের বলে সবকিছুই চলে। তো বলছে রুমাকে কি ভাত রান্না করতে হয়? ইজ রুমা টু কুক রাইস? রহিমকে কি অফিসে যেতে হয়? ইজ রহিম টু গো টু অফিস? দেখেন আমরা কিন্তু অনেক জিনিস শিখে যাচ্ছি। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। ছাত্রদের কি প্রচুর অধ্যয়ন করতে হয়? আর স্টুডেন্টস টু স্টাডি মাস?
এরপর দেখেন অস টু ওয়ার টু, অতীতে কাউকে কোনো কাজ করতে হতো। আমরা এতক্ষণ কি শিখেছি? বর্তমানে কাউকে কোনো কাজ করতে হয়। আর এখন কি শিখবো? অতীতে কাউকে কোনো কাজ করতে হতো। কত সুন্দর একটা নিয়ম না? একই সঙ্গে প্রেজেন্ট টেন্স, একই সঙ্গে পাস্ট টেন্স। আমার কথা সবাই শুনতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট এম আই অডিবল? ওকে। আচ্ছা আচ্ছা, একটু আপনাদের হয়তো ক্লান্তি চলে আসতে পারে বা ক্লাসটাতের ভিতরে কোনো একটু ইয়ে আসতে পারে, কিন্তু আমি একটু পরে আপনাদেরকে দিয়ে যখন প্র্যাকটিস করাবো তখন খুব এনজয় করবেন। দেখেন বলছে ওয়াজ টু ওয়্যার টু, অতীতে কোনো কাজ করতে হতো। একটু আগে বলেছি আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়, আমাকে প্রতিদিন 10 ঘন্টা পরিশ্রম করতে হয়, আমাকে প্রতিদিন তার সাথে পার্কে দেখা করতে যেতে হয়। আর এখন বাক্যগুলো বলবো আমাকে যেতে হতো বা হয়েছিল। হ্যাঁ, হতো বা হয়েছিল। আমাকে ভাত রান্না করতে হতো। আপনি বলছেন যখন আমি লন্ডনে পড়াশোনা করতে গিয়েছিলাম আমাকে প্রতিদিন ভাত রান্না করতে হতো, তোমাকে প্রচুর বই পড়তে হতো, তোমাকে প্রচুর গান গাইতে হতো, তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হতো। এই বাক্যগুলোকে আমরা এম টু ইস টু আর টু এর পরিবর্তে অস টু বা ওয়্যার টু ব্যবহার করব। আমাকে অফিসে যেতে হতো, আই ওয়াজ টু গো টু অফিস। আমাকে ভাত রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস। আই ওয়াজ টু কুক রাইস। তোমাকে প্রচুর বই পড়তে হতো, ইউ ওয়্যার টু স্টাডি মাস। এখানে আমরা ভুল করে এই ওয়াজ বলতে বলতে পরপর কয়েকটা বাক্য ওয়াজ দিয়ে বলে যখনই আমি ওয়্যারের বাক্য বলি আমাদের সেই ওয়াজের একটা ঝুল কিন্তু থেকে যায়। ওয়্যারের জায়গায় ওয়াজ, ওয়াজের জায়গায় ওয়্যার হয়ে যায়। যদি বারবার বলি আমাকে অফিসে যেতে হতো, আমাকে গান গাইতে হতো, আমাকে 10 ঘন্টা পরিশ্রম করতে হতো, আমাকে তার সাথে কথা বলতে হতো, হঠাৎ করে আমি যখন বলবো তোমাকে প্রচুর বই পড়তে হতো, তখন অনেকেই দেখেছি ইউ ওয়াজ টু। তাই না? এই ভুলগুলো আমাদেরকে আস্তে আস্তে স্পিকিং প্র্যাকটিসের মাধ্যমে সংশোধন হয়ে যাবে। আই ওয়াজ টু গো টু অফিস, আমাকে অফিসে যেতে হতো। দেখেন অনেক সিস্টেম এখানে রেডি করে রেখেছি, আপনারা জাস্ট ক্লাসটিতে শুধু থাকবেন, এনজয় করবেন। এই যে আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না, আমি কি স্কুলে যাই, আমি কি স্কুলে যাই না, একটা গো ভার্ব দিয়ে 4টা বাক্য করেছি আমরা। সে স্কুলে যায়, সে স্কুলে যায় না, সে কি স্কুলে যায়, সে কি স্কুলে যায় না, আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে যাইনি, আমি কি স্কুলে গিয়েছিলাম, আমি কি স্কুলে যাইনি। তো এখানে মডাল সেমি মডাল কোথায় চলে আসবে? এই নিচের দিকে রয়েছে, দেখেন এই যে আমি যেতে পারি, আই ক্যান গো। এটা কিসের ব্যবহার? এটা কিন্তু একটা কিসের ব্যবহার বলেন তো? এই ক্যানটা হচ্ছে একটা মডাল ভার্বের ব্যবহার, নট সেমি মডাল। কিন্তু নিচের দিকে আসেন, এখানে দেখেন সেমি মডাল ভার্বের ব্যবহার রয়েছে। একটা বাক্য দিয়ে এই যে নিড টু, আমি প্রথম দিকে আপনাদেরকে সেমি মডেলের একটা স্বগোত্রীয় ভার্ব নিড টু দেখিয়েছিলাম, তাই না? এই সেমি মডেলের কিন্তু বংশোদ্ভূত। আমার স্কুলে যাওয়া দরকার, আই নিড টু গো টু স্কুল। এই নিড টু না দিয়ে এই বাক্যগুলো কি কখনো করা যায়? একটু ভেবে দেখেন তো। মনে হয় যায় না। আমরা শুধু টেন্স শিখি, তাই না? টেন্স অবশ্যই লাগবে, আমি বলেছি টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যেহেতু সোল, রুহু বা আত্মা, টেন্স অবশ্যই লাগবে। কিন্তু সব কথা টেন্স দিয়ে বলা যায় না, সব কথা ভয়েস চেঞ্জ দিয়ে বলা যায় না, সব কথা মডাল দিয়ে বলা যায় না। কিছু কথা সেমি মডাল দিয়ে বলতে হয়, কিছু কথা টেন্স দিয়ে বলতে হয়, কিছু কথা ভয়েস চেঞ্জের মাধ্যমে, কিছু কথা ন্যারেশনের মাধ্যমে। আমাদের এই আইটেমগুলা খুব সুন্দর করে জানতে হবে। তো বলছে আমার স্কুলে যাওয়া দরকার, আই নিড টু গো টু স্কুল। আমার স্কুলে যাওয়া দরকার না, আই নিড নট টু গো টু স্কুল। যাই হোক, এখানে অনেক সেমি মডেল দেখেন, করতে হয়, যেতে হয়, খেতে হয়, এই যে হ্যাজ টু এর ব্যবহার, তাকে অফিসে যেতে হবে। হুম, এই যেতে হবে। অনেকে প্রশ্ন রাখতে পারেন, স্যার বেবি ব থাকলে তো আমরা এতদিন শিখেছি ফিউচার টেন্স হয়, এখানে শ্যাল উইল কোথায় গেল? হি হ্যাজ টু গো টু অফিস টুডেই, তাকে আজ অফিসে যেতে হবে, তাকে আজ অফিসে যেতে হবে। কত সুন্দর একটা কথা বলেছি, মন দিয়ে শুনবেন। আমরা জানি যে এই যে হবে, আমি ভাত খাবো, সেই স্কুলে যাবে, তার একটা পুত্র সন্তান হবে। এই যে হবে বললে তো এখনো হয়ে পারিনি, এখানে শ্যাল উইল আসে। কিন্তু না, এই সেমি মডেলের ক্ষেত্রে এখানে শ্যাল উইল ছাড়াও এই বাক্যগুলো বেবি ব অর্থ বহন করে। হি হ্যাজ টু গো টু অফিস টুডেই, তাকে আজ অফিসে যেতে হবে, তাকে আজ বিমানবন্দরে তার আঙ্কেলকে রিসিভ করতে যেতে হবে। তো যাই হোক, এখানে আমরা আসল জায়গায় ফিরে আসি। এখানে কি বলছে? আমাকে অফিসে যেতে হতো, আমাকে ভাত রান্না করতে হতো, তোমাদের প্রচুর বই পড়তে হতো। এই বাক্যগুলোকে আমরা ঠিক এভাবে করবো, আই ওয়াজ টু গো টু অফিস, আমাকে অফিসে যেতে হতো। আমাকে ভাত রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস। তোমাকে প্রচুর বই পড়তে হতো, ইউ ওয়্যার টু স্টাডি মাস। ইউ ওয়্যার টু স্টাডি মাস। এখানে এই কথাটা মনে রাখবেন, জাস্ট এটা হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে হেড ওয়ার্ড। অতীতে কাউকে কোনো কাজ করতে হতো বোঝাতে ওয়াজ টু এবং ওয়্যার টু এর ব্যবহার করা হয়।
এতক্ষণ আমি যে বাক্যগুলা করালাম, একটু পরেই যখন আমি আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ ড্রিলের জগতে নিয়ে যাব, তখন এই বাক্যগুলো আপনাদের প্রয়োজন হবে। দেখেন, আমি বারবার বলছি, মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে পড়তে হবে, মন দিয়ে দেখতে হবে। মনেরও কিন্তু চোখ রয়েছে, সেইটার মাধ্যমে আমরা এগুলো করব। এরপর কি বলছে দেখেন, একটা বিষয় মনে রাখবেন, কথা বলতে গেলেও প্রচুর কষ্ট হয়। নিজের মাথার জ্ঞান অপরের মাথায় দেওয়া, এটা কিন্তু একটা খুব কঠিন ব্যাপার। তো যতটুক পারি নিজের ভিতর যা আছে উজাড় করে দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি যখন আনমিউট করব, কোনো জায়গায় যদি বুঝতে না পারেন আমাকে বলবেন, আমি সেই জায়গাটা আরো একবার না 10 বার বুঝাবো, কিন্তু কোনো বিষয় স্কিপ করবেন না। মনে রাখবেন, জীবনে 3টা জায়গায় লজ্জা করবেন না, তাহলে পিছিয়ে পড়বেন, বিরাট লস করবেন। একটা হচ্ছে খাওয়ার টেবিলে বসে, একটা হচ্ছে শিক্ষকের কাছ থেকে পড়া বুঝে নেওয়ার সময়, আর একটা হচ্ছে ডাক্তারের কাছে গিয়ে নিজের রোগের বর্ণনা দেওয়ার সময়। এই 3টা জায়গায় লজ্জা করলেন তো হেরে গেলেন, আপনার ভিতরটা কাঁচা থেকে যাবে। আপনি আমাকে প্রশ্ন করবেন, স্যার আমি এটা বুঝতে পারি না, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেই প্রত্যেকটা ব্যাচে, সোহাগ স্যার আবার আপনাদের ক্লাস নিবে, আমি হয়তো আপনাদের কয়েকটা বেসিকের ক্লাস নিব, কোনো প্রকার কোনো সমস্যা হলে আমাকে নক দিবেন, আমি এগুলো সমস্যার সমাধান করে দিব। তো দেখেন, এখানে বলা হচ্ছে যে ইউজ অফ বি সাপোজড টু, সাপোজ না, কিন্তু এখানে SUPPOSE ওর সঙ্গে ডি যুক্ত করা হয়েছে। ইউজ অফ সাপোজড টু, ইউজ অফ সাপোজ টু কেমন, সাবজেক্ট বা কর্তাকে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা। আর এতক্ষণ কি শিখে এসেছি, সেমি মডেল অক্সিলারি ভার্বে সাবজেক্ট বা কর্তাকে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, সেক্ষেত্রে আপনাকে এই সাপোজ টু ব্যবহার করতে হবে। কি করতে হবে? সাপোজ টু। সাবজেক্ট বা কর্তাকে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা, ক্রিয়ার সঙ্গে র যুক্ত থাকবে। আগে ছিল তে, তয়কারে তে যুক্ত থাকবে, আর এখন হচ্ছে র যুক্ত থাকবে। দেখেন, এই হেড ওয়ার্ড, এই কিওয়ার্ড গুলা কাইন্ডলি একটু মনে রাখবেন। আগে ছিল তে যুক্ত, আর এখন হবে র যুক্ত। র কি যুক্ত থাকবে বলেন? র যুক্ত থাকবে। যেমন দেখেন, একটা বাক্য বলছে রহিমের কলেজে যাওয়ার কথা, দেখেছেন র চলে এসেছে। আমার আমার ঢাকায় যাওয়ার কথা, একটা র চলে এসেছে। বাংলা ব্যাকরণের বিষয়, রটা হচ্ছে কম্পনজাত ধ্বনি, অর্থাৎ নিজের ভিতরে একটা কম্পন, ভাইব্রেশন সৃষ্টি হয়। র, রটাকে কিন্তু ঠিক এভাবে বলতে হয়। বাংলা ব্যাকরণ যারা খুব ভালো দক্ষ রয়েছেন বুঝবেন। যাই হোক, ওদিকে যাব না। বলছে রহিমের কলেজে যাওয়ার, এই যে একটা র চলে এসেছে না, অর্থাৎ বাংলা বাক্যের শেষে র থাকলে সেখানে ইউজ অফ বি সাপোজড টু দিয়ে বাক্যগুলো করতে হয়। আমি যেভাবে আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেই, এর পরেও যদি কেউ বুঝতে না পারেন আমাকে নক করবেন। আমি একবার নয়, 10 বার নয়, আমি 1000 বার বুঝাতে রাজি, কিন্তু আপনাকে বুঝতেই হবে। এখানে যারা ভর্তি হয়েছেন সবারই একটা ইচ্ছা রয়েছে যে স্যার আমরা ফ্লুয়েন্টলি যেন কথা বলতে পারি। আর এই স্পোকেনের ব্যাচ বা এই ক্লাসগুলোতে গ্রামারের পাশাপাশি প্রত্যেকটা বিষয় আমি খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদেরকে দেখাবো। দেখেন, এখানে অনেকগুলো বিষয় আমি রেডি করে রেখেছি, এগুলো একটু দেখবেন প্লিজ, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। একটা বিষয় স্কিপ করে চলে যাবেন, সেটা ওইভাবেই কিন্তু থেকে যাবে। কিন্তু আপনি স্কিপ করবেন না, আপনি শেখার জন্য একটা সার্চিং মাইন্ড তৈরি করবেন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, একটা বিষয় দেখেন, আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট বিষয়গুলো, আমি ক্লাসের শেষের দিকে যারা থাকবেন আমি তাদেরকে দেখাবো। অনেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে পারেন না। হ্যাঁ, একটা ছক এঁকে আমাদের বইয়ের যে ইয়েটা, আমি গিয়েছি কি হবে, আই হ্যাভ গন। তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। সে গিয়েছে, হি হ্যাজ গন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন। সে খেয়েছে, হি হ্যাজ ইটেন। নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে ফার্স্ট পারসন, এই যে এখানে সেকেন্ড পারসন, এখানে থার্ড পারসন। এইটা যদি আপনি বুঝতে পারেন, এই যে আমি গিয়েছি, তুমি গিয়েছো, সে গিয়েছে, আই হ্যাভ গন, ইউ হ্যাভ গন, হি হ্যাজ গন। এইবার আসল জায়গায় চলে আসি। আসল জায়গাটা কি? এই যে ইউ হ্যাভ গন, তুমি গিয়েছো। দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভিত্রি প্লাস অবজেক্ট, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যারা একেবারেই দুর্বল তাদেরকে সবল করার সব থেকে একটা নিনজা টেকনিক, ইউ হ্যাভ গন। ইউ হ্যাভ গন, এই গনকে উঠিয়ে দিয়ে আমরা অনেকগুলা ভার্বের ভিত্রি আগে থেকে মুখস্থ করে রাখবো। ইউ হ্যাভ গন, তুমি গিয়েছো। ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো। ইউ হ্যাভ আন্ডারস্টুড, তুমি বুঝতে পেরেছো। ইউ হ্যাভ রিটেন, তুমি লিখেছো। তুমি রান্না করেছো, ইউ হ্যাভ কুকড। ইউ হ্যাভ কুকড। সে গিয়েছে, হি হ্যাজ গন। সে খেয়েছে, হি হ্যাজ ইটেন। সে আসিয়াছে, হি হ্যাজ কাম।
কাম, কেম, কাম এর দুইটা ফর্মই এক। সে বুঝতে পেরেছে, হি হ্যাজ আন্ডারস্টুড। এগুলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। এবার করব নেগেটিভ স্ট্রাকচার। কি করব? তুমি যাওনি, তুমি খাওনি, তুমি আসোনি, তুমি বুঝতে পারোনি, তুমি লেখোনি। ইউ হ্যাভ নট। হ্যাভ নট কে কি বলা হয় জানেন? শর্ট ফর্মে হ্যাভেন্ট, হ্যাভেন্ট, হ্যাভেন্ট। ইউ হ্যাভেন্ট গন, তুমি যাওনি। ইউ হ্যাভেন্ট ইটেন, তুমি খাওনি। ইউ হ্যাভেন্ট কাম, তুমি আসোনি। ইউ হ্যাভেন্ট আন্ডারস্টুড, তুমি বুঝতে পারোনি। ইউ হ্যাভেন্ট রিটেন, তুমি লেখোনি। চাইলে এখানে অবজেক্ট যুক্ত করতে পারবেন। তুমি একটা চিঠি লেখোনি, ইউ হ্যাভেন্ট রিটেন এ লেটার। তুমি ভাত রান্না করোনি, ইউ হ্যাভেন্ট কুকড রাইস। এটা হচ্ছে নেগেটিভ। ইন্টারোগেটিভ কেমন হয়? ইন্টারোগেটিভটা হয় সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, সরি প্রথমেই হ্যাভ বা হ্যাজ চলে আসবে, তারপর সাবজেক্ট। প্রথমে হ্যাভ বা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তুমি কি গিয়েছো? হ্যাভ ইউ গন। তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন। তুমি কি এসেছো? হ্যাভ ইউ কাম। তুমি কি লিখেছো? হ্যাভ ইউ রিটেন। তুমি কি একটা চিঠি লিখেছো? হ্যাভ ইউ রিটেন এ লেটার। তুমি কি ভাত রান্না করেছো? হ্যাভ ইউ কুকড রাইস। তাহলে এটা ইন্টারোগেটিভ। এরপর করব নেগেটিভ ইন্টারোগেটিভ। তুমি কি যাওনি? তুমি কি খাওনি? তুমি কি আসোনি? অর্থাৎ যত হাজার ভার্ব আছে পৃথিবীতে, তত হাজার বাক্য এই একটি মাত্র স্ট্রাকচারের মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন। এখন আমরা আল্ট্রা মডার্ন এজ, আধুনিক যুগে বাস করি, তাই না? তো আমরা চাই কি? অল্প পরিশ্রমে ধনী হতে, অল্প পরিশ্রমে মানি হতে, অল্প পরিশ্রমে জ্ঞানী হতে। তো এরও কিন্তু পদ্ধতি রয়েছে। এর পদ্ধতি হচ্ছে এইগুলা। অর্থাৎ ছোট ছোট স্ট্রাকচারের মাধ্যমে আপনি মুহূর্তের ভিতরে হাজার হাজার শত শত বাক্য তৈরি করতে পারবেন। একটা বিষয় দেখেন এখানে, এই যে যেমন অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। এরপর কি বলছে? ডাব্লিউএইচ যুক্ত, ইয়েস নো যুক্ত। যেমন হ্যাঁ আমি গিয়েছি। আপনাকে বললাম যে আপনি কি কক্সবাজার গিয়েছেন কখনো? কেউ বলছেন এখানে যারা ক্লাসে রয়েছেন, হ্যাঁ স্যার আমি গিয়েছি। ইয়েস আই হ্যাভ গন। হ্যাঁ আমি খেয়েছি। ইয়েস আই হ্যাভ ইটেন। আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনি কি রাতের খাবার খেয়েছেন? কেউ বলছেন স্যার আমি খেয়েছি, কেউ বলছেন স্যার আমি খাইনি। কেমনে বলবো? ইয়েস আই হ্যাভ গন, ইয়েস আই হ্যাভ ইটেন, ইয়েস আই হ্যাভ কাম, ইয়েস আই হ্যাভ আন্ডারস্টুড, ইয়েস আই হ্যাভ রিটেন। হ্যাঁ আমি একটা চিঠি লিখেছি। হ্যাঁ আমি ইংরেজি শিখেছি। হ্যাঁ আমি ইংরেজি শিখিনি। না আমি ইংরেজি শিখিনি। এখানে এগুলো। সে গিয়েছে। হ্যাঁ সে গিয়েছে। না সে যায়নি। ডাব্লিউএইচ যুক্ত করতে পারবেন। ডাব্লিউএইচ প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3 প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট। কেন তুমি গিয়েছো? হোয়াই হ্যাভ ইউ গন। কেন সে গিয়েছে? হোয়াই হ্যাজ ই গন। কেন সে খেয়েছে? কেন সে বুঝতে পেরেছে? কেন সে পড়েছে? কেন সে লিখেছে? যাই হোক, এগুলা ক্লাসের শেষের দিকে দেখাবো। মূল আলোচ্য বিষয় ছিল হচ্ছে সেমি মোডাল অক্সিলারি ভার্ব, ইউজ অফ বি সাপোজ টু। চলে যাবেন না প্লিজ, যারা একটু রাত হয়ে গেলে আমি দেখেছি আপনারা লিভ নিয়ে নিয়ে চলে যেতে থাকেন, এগুলো লস করবেন। হ্যাঁ, একটা ক্লাস আজকে যা শিখাচ্ছি আগামী ক্লাসে সেটা নাও শিখাতে পারি, এই কথাগুলো আমার মুখ থেকে নাও বের হতে পারে। একটা ক্লাস কিন্তু, প্রত্যেকটা ক্লাস কিন্তু সমান সুন্দর হয় না, মনে রাখবেন। একজন গায়ক যখন গান করে, সব স্টেজে তার গানগুলো সমান সুন্দর হয় না। তো ক্লাসটা যারা জয়েন করেছেন খুব ভালোভাবে সেমি মডাল অক্সিলারি ভার্ব নিয়ে জীবনে কোনোদিন আর কোনো সমস্যা থাকবে না, আমি এটা বলতে পারি। তো এখানে কি বলা হচ্ছে? রহিমের কলেজে যাওয়ার কথা। রহিম ইজ সাপোজ টু গো টু কলেজ। আমার আই এম সাপোজ টু গো টু ঢাকা, আমার ঢাকায় যাওয়ার কথা। করিমের আজ গ্রামের বাড়িতে যাওয়ার কথা। করিম ইজ সাপোজ টু গো টু হিজ ভিলেজ হোম টুডে। আজ বিকেল 4টায় ক্রিকেট খেলার কথা। উই আর সাপোজ টু প্লে ক্রিকেট এট 4 PM। আর এই বাক্যগুলোকে যখন নেগেটিভ করতে হবে, আর এই বাক্যগুলোকে যখন নেগেটিভ করতে হবে, তখন আমরা কি করব? তখন আমরা ওই ঠিক অতীতের নিয়ম যেটা, সেই নিয়মটা আমরা ফলো করে করব। যেমন বলা হচ্ছে রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা না। রহিম ইজ নট টু সাপোজ টু গো টু দ্য ইউনিভার্সিটি টুডে। আজ আমাদের বই পড়ার কথা না। উই আর নট সাপোজ টু রিড বুকস টুডে। এই যে দেখেন, আগে ছিল হচ্ছে আর সাপোজ টু, অর সাপোজ টু, ওয়ার সাপোজ টু। এখানে সেই আর এর পরে নট যুক্ত করতে হবে। ইজ নট, এম নট, আর নট। তোমার আজ ক্রিকেট খেলার কথা না। ইউ আর নট সাপোজ টু প্লে ক্রিকেট টুডে। আর এই ধরনের বাক্যকে যখন প্রশ্নবোধক করতে হবে, তখন স্ট্রাকচারটা হবে এম ইজ আর প্লাস সাবজেক্ট। কি হবে? এম ইজ আর প্লাস সাবজেক্ট, মনে রাখবেন। এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস সাপোজ টু প্লাস ভার্বের
বেস ফর্ম। একটা এক্সাম্পল মনে রাখলে স্ট্রাকচার অটোমেটিকলি মনে চলে আসে। স্ট্রাকচার দেখে এক্সাম্পল মনে থাকে না, এক্সাম্পল দেখে দেখে স্ট্রাকচার তৈরি করতে হয়। রহিমের কি আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা? আপনি কাউকে বলছেন যে রহিমের কি আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা? ইজ রহিম ইজ রহিম সাপোজ টু গো টু দ্য ইউনিভার্সিটি টুডে? আমাদের কি আজ বই পড়ার কথা? আর উই সাপোজ টু। নিয়মটা দেখেন, আর দিয়েছি, সাবজেক্ট দিয়েছি, তারপর সাপোজ টু দিয়েছি। মনে রাখবেন প্রেজেন্ট টেন্সে অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু। কি বলছে? আমাদের কি আজ বই পড়ার কথা? আর উই সাপোজ টু রিড বুকস টুডে? তোমার কি আজ ক্রিকেট খেলার কথা? আর ইউ সাপোজ টু প্লে ক্রিকেট টুডে? হুম, তাহলে এখানে এই বাক্যগুলো ঠিক এইভাবে আমরা তৈরি করব। আবার এই ধরনের বাক্য না সূচক প্রশ্নবোধক, যেটাকে বলা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ কেমনে করব? এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস নট সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। আবার বলি, ইজ নট রহিম সাপোজ টু গো টু ইউনিভার্সিটি টুডে? আমাদের কি আজ বই পড়ার কথা না? আর নট ইউ সাপোজ টু রিড বুকস টুডে? এই বাক্যগুলা আমরা এই নিয়ম ধরে করব। এম ইজ আর দিব, তারপর সাবজেক্ট দিব, যেমন দেখেন, তারপর নট সাপোজ টু প্লাস ভার্ব। তবে এখানে কিন্তু এম ইজ আর এর সঙ্গে নট দিলেও হয়, যেমনটি আমরা এখানে করেছি। আর নট, এম ইজ আর এর সঙ্গে নট দিয়েছি। আর নট ইউ সাপোজ টু রিড বুকস টুডে? ইজ নট রহিম সাপোজ টু গো টু ইউনিভার্সিটি টুডে? এরপর এই বাক্যগুলোকে যখন পাস্ট টেন্সে করব, তখন ওয়াজ সাপোজ টু, ওয়ার সাপোজ টু। কি বলবো? ওয়াজ সাপোজ টু, ওয়ার সাপোজ টু। দেখেন নিয়ম কি? সাবজেক্টকে অতীতে কোনো কিছু করার কথা ছিল, অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়ার শেষে র যুক্ত ছিল অতীতে। যেমন রুমার কলেজে যাওয়ার কথা ছিল, তোমার তো গতকাল ঢাকায় যাওয়ার কথা ছিল। আমরা অনেক সময় বলি না, তোমার তো গতকাল পার্টিতে জয়েন করার কথা ছিল। এই বাক্যগুলো সাবজেক্ট প্লাস ওয়াজ সাপোজ টু, ওয়ার সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। রুমার কলেজে আসার কথা ছিল, তার এখানে সকাল 10টায় আসার কথা ছিল, আমার আজ ঢাকায় যাওয়ার কথা ছিল। এই বাক্যগুলো কিভাবে করবেন? বাক্যগুলো এখানে রুমা সাপোজ টু, এখানে একটা ওয়াজ হবে, রুমা ওয়াজ, রুমা ওয়াজ সাপোজ টু কাম টু কলেজ। রুমার আজ কলেজে আসার কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু কাম হেয়ার এট 10 AM। তার আজ সকাল 10টায় এখানে আসার কথা ছিল, 10টা 15 বা 11টা বেজে গিয়েছে। আপনি আরেকজনকে বলছেন যে আমার বন্ধু করিম, তার আজ সকাল 10টায় এখানে আসার কথা ছিল, কিন্তু এখনো সে আসেনি। কিন্তু এখনো সে আসেনি। হুম, তাহলে এখানে বাক্যগুলো আমরা ঠিক এইভাবে করব। হি ওয়াজ সাপোজ টু কাম হেয়ার 10 AM। উই ওয়ার সাপোজ টু এনজয় দ্য ম্যাচ। তার কাছে আমার লেখার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু রাইট টু হার। তার কাছে আমার লেখার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু রাইট টু হার। এই ধরনের বাক্যকে যখন নেগেটিভ করবেন তখন কি হবে? ইটস ভেরি ইজি এন্ড সিম্পল। রুমার কলেজে আসার কথা ছিল না, রুমা ওয়াজ নট। ওই যে বলেছি যে অক্সিলারি ভার্বের পরে নট দিলে বাক্যটা নেগেটিভ হয়ে যায়। রুমা ওয়াজ নট সাপোজ টু কাম টু কলেজ। তার এখানে সকাল 10টায় আসার কথা ছিল না। হি ওয়াজ নট সাপোজ টু কাম হেয়ার এট 10 AM। আমাদের খেলাটি উপভোগ করার কথা ছিল না। উই ওয়ার নট সাপোজ টু এনজয় দ্য ম্যাচ। তার কাছে আমার লেখার কথা ছিল না। আই ওয়াজ নট সাপোজ টু রাইট হার। দেখেছেন? একটু আগে বাক্যটা কি বলেছি? আই ওয়াজ সাপোজ টু রাইট টু হার। ভালো করে লক্ষ্য করেন। আই ওয়াজ সাপোজড টু রাইট টু হার। অনেকে প্রশ্ন করতে পারেন, স্যার দুইটা টু কেন? একটা হচ্ছে সাপোজড এর সঙ্গে টু বসে নিয়ম অনুসারে, আর এই টু হার, টু মানে হচ্ছে কাছে, দিকে, প্রতি। টু শব্দের অর্থ হচ্ছে কাছে, দিকে, প্রতি। আমি আরেকটু রান করব, তারপর আপনাদের কাছে আমি 1-to-1 সেশন করব, ল্যাঙ্গুয়েজ ড্রিল করাবো। একটু ধৈর্য ধরে থাকবেন প্লিজ। তো বলা হচ্ছে আই ওয়াজ সাপোজ টু রাইট টু হার। তারপর এখানে নেগেটিভ কি বলছে? আই ওয়াজ নট সাপোজ টু রাইট টু হার। আবার এই ধরনের বাক্যে প্রশ্নবোধক ইন্টারোগেটিভ হলে স্ট্রাকচারটা কেমন হয় আমরা একটু আগে দেখেছিলাম, যে অজয়ার প্লাস সাপোজ টু। এই যে অজ রুমা, অজয়ারের পরে সাবজেক্ট দিতে হবে। অজ রুমা সাপোজ টু কাম টু কলেজ। অজ রুমা সাপোজ টু কাম টু কলেজ। রুমার কি কলেজে যাওয়া আসার কথা ছিল? তার কি এখানে সকাল 10টায় আসার কথা ছিল? ওয়াজ হি সাপোজ টু কাম হেয়ার এট 10 AM? আমাদের কি খেলাটি উপভোগ করার কথা ছিল? ওয়ার উই সাপোজ টু এনজয় দ্য ম্যাচ? তার কি
আমার কাছে লেখার কথা ছিল, হ্যাঁ, ওয়াজ হি সাপোজ টু রাইট টু হার। তাহলে এখানে বাক্যগুলো এইভাবে করব। নেগেটিভ যখন করব তখন অজের সঙ্গে নট হবে। নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, প্রশ্ন না বোধক। বলছে ওয়াজেন্ট রুমা সাপোজ টু কাম টু কলেজ। কি বলছে? ওয়াজেন্ট রুমা সাপোজ টু কাম টু কলেজ। রুমার কি কলেজ আসার কথা ছিল না? তার কি এখানে সকাল 10টায় আসার কথা ছিল না? ওয়াজেন্ট হি সাপোজ টু কাম হিয়ার এট 10 AM? বাক্যগুলো যদি একটু ব্রেন ঘোরানো হয়, একটু মেধাটাকে কাজে লাগানো হয়, প্রত্যেকটা বাক্যই কিন্তু প্রায় সেম, অল্প অল্প একটু আলাদা। বলছে ওয়াজেন্ট রুমা সাপোজ টু কাম টু কলেজ, ওয়াজেন্ট হি সাপোজ টু কাম হিয়ার এট 10 AM? তার কি আমার কাছে লেখার কথা ছিল না? এরপর দেখেন আরো একটা রুল দেখাবো, ইউজ অফ হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এবং উইল হ্যাভ টু। মনে রাখবেন, এই অত্যন্ত ইম্পর্টেন্ট রুলগুলা যদি ভালোভাবে একটু প্র্যাকটিস করতে পারেন, আপনি ইজিলি ইংরেজিতে কথা বলতে পারবেন। ইউজ অফ হ্যাভ টু দেখেন যতটুকু পারি আজকে করাবো, পরের ক্লাসে আবার এখান থেকে শুরু করব। বলছে যে ইউজ অফ হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইল হ্যাভ টু। বলছে সাবজেক্টকে বর্তমানে বাধ্যতামূলক কোনো ভাবে কোনো কাজ করতে হবে, অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়ার সঙ্গে তে যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহার করতে হয়। তে যুক্ত, আমাকে খুলনায় যেতে হবে, আই হ্যাভ টু গো টু খুলনা। এই যে দেখেন কি বলছি, খুলনায় যেতে হবে। এখানে কিন্তু কোনো শ্যাল উইল আসবে না, কিন্তু এখানে বাংলায় ক্রিয়ার শেষে বে বি ব রয়েছে। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি ঢাকায় যাব, আই উইল গো টু ঢাকা। কিন্তু এই বাক্যগুলো এখানে কিভাবে করব? আমাকে খুলনায় যেতে হবে, আই হ্যাভ টু গো টু খুলনা। ছাত্রদের সৎ হতে হবে, স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট। আমার ভাত খেতে হবে, আই হ্যাভ টু ইট রাইস। এখানে দেখেন তো আমার ভাত খেতে হবে, এটা কি শ্যাল উইল দিয়ে করা যায়? যায়। অনেকে বলবেন স্যার আই উইল ইট রাইস, আই শ্যাল ইট রাইস, কিন্তু এটার বাংলা অর্থ কি হবে জানেন? আমি ভাত খাবো, আমি স্কুলে যাব, আমি বই পড়বো। হ্যাঁ, তাহলে এই বাক্যগুলো আমাদের কিভাবে করতে হবে? আমার ভাত খেতে হবে, আই হ্যাভ টু ইট রাইস। রহিমের কাজটি করতে হবে, রহিম হ্যাজ টু ডু দা ওয়ার্ক। ছাত্রদেরকে সৎ হতে হবে, স্টুডেন্টস হ্যাজ টু বি অনেস্ট। হুম, স্টুডেন্টস হ্যাভ টু বি অনেস্ট। এই বাক্যগুলোকে যখন নেগেটিভ করব, তখন আপনারা কিভাবে করবেন? দুইটা নিয়মে করতে পারবেন। এই দুইটা নিয়ম একটু কষ্ট করে মনে রাখবো, যে সাবজেক্ট প্লাস ডোন্ট হ্যাভ টু বা ডাজেন্ট হ্যাভ টু প্লাস মেইন ভার্ব। আরেকটা করা যায় সাবজেক্ট প্লাস হ্যাভ নট টু অথবা হ্যাজ নট টু, সাবজেক্ট প্লাস হ্যাভ নট টু অথবা হ্যাজ নট টু। আমাকে খুলনায় যেতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু গো টু খুলনা। ছাত্রদের সৎ হতে হবে না, স্টুডেন্টস ডোন্ট হ্যাভ টু বি অনেস্ট। আমার ভাত খেতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু ইট রাইস। রহিমের কাজটি করতে হবে না, রহিম ডাজেন্ট হ্যাভ টু ডু দা ওয়ার্ক। বিষয়টা বুঝতে পেরেছেন? তো এখন আমি আপনাদেরকে একটু ল্যাঙ্গুয়েজ ড্রিলটা প্র্যাকটিস